শুরুতেই আমরা দেখতে পাই বিদেশে থাকা একজন মহিলা যার নাম সারা, যে কিনা সকালের নাস্তা করছিল। তখন সেখানে ফ্যামিলির সবাই বসে ইনোনার কথা বলছিল, কারণ অনেকদিন ধরে সে ভিডিও কলে যোগাযোগ করছে না। সারার মা চিন্তা করছিলেন মেয়েটার কোনো সমস্যা হলো নাকি, কিন্তু সারা তাকে শান্ত করে বলে ইনোনার হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ততা। তবে হঠাৎ তার ভাই মজা করে বলে বসে হয়তো সে এখন তার বিএফ নিয়ে ব্যস্ত। এই কথা শুনে পরিবারের সবাই একটু অবাক হয়ে যায়, কারণ ইনোনাকে তো মেনিলায় পড়াশোনার জন্য পাঠানো হয়েছে, প্রেম করার জন্য না। এরপর হঠাৎ একটা ফোন কল আসে। ফোনটা ছিল ফিলিপাইন থেকে। সারা ফোনে কিছু একটা শুনে একদম চুপ হয়ে যায়। তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। ফোন রাখার পর সে শুধু বলে তাকে এখনই ফিলিপাইনে ফিরতে হবে। এই একটা কথাই বুঝিয়ে দেয় কোনো বড় সমস্যা হয়েছে। তারপর গল্প যায় ইনোনা আর তার দাদির কাছে। আসলে সারা ছিল ইনোনার দাদি, যে কিনা ফিলিপাইন চলে এসেছে, আর ইনোনা তাকে গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছে। রাস্তায় ইনোনা তার দাদিকে বলে মেডিকেল লাইফের এক্সামগুলো অনেক কঠিন, সে প্রায়ই ফেল করে যাচ্ছে। সারা তাকে বলে উঠে কোনো কিছু শেখার জন্য সেটা বারবার ট্রাই করতে হবে। তখনই ইনোনার মা ফোন করে। তিনি একদম চিন্তিত মায়ের মতো বারবার সাবধানে গাড়ি চালানোর জন্য বলেন। তারপর তারা একটি পরিত্যক্ত আর অন্যরকম বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর সিন ৪৯ বছর আগে চলে যায়। আমরা দেখি একজন সায়েন্টিস্ট এক রাতে একটি গ্যারেজের ভিতরে ঢুকে, আর গ্যারেজের ভিতরে ঢুকে সে কিছু একটাকে পক করছিল। তখনই আমরা ব্যাকগ্রাউন্ডে একটি জানোয়ারের মতো সাউন্ড শুনতে পাই। শুনে মনে হচ্ছিল হয়তোবা কোনো মানুষ হবে যে কিনা জানোয়ারে পরিণত হয়েছে। তারপর আমরা দেখি সেই সায়েন্টিস্ট হয়তোবা সেখানে স্ট্রোক করে ফেলে আর নিচে পড়ে যায়। তারপর আমরা দেখি সারা নামে এক মেয়ে সেই এলাকায় তার ফ্যামিলিকে নিয়ে শিফট হয়। জুয়ানচো নামে এক ছেলে ছিল, যে কিনা সারাকে লাইক করত, আর সেই স্বার্থেই সে তার ফ্যামিলিকে হেল্প করছিল। এখানে সারার বাবা নেই, আর জুয়ানচো তাদেরকে হেল্প করছিল সবকিছু নেওয়ার জন্য। সারার মা জুয়ানচুকে সব হেল্পের জন্য থ্যাংক ইউ জানায়, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছিল সারা জুয়ানচুকে খুব একটা পছন্দ করে না। সারার মা যখন তাকে থ্যাংক ইউ বলছিল, সারা তার মাকে আটকায়। কিন্তু জুয়ানচু তার মাকে ইমপ্রেস করার জন্য বলে কোনো সমস্যা নেই, আর কোনো কিছু দরকার হলে আমি সবসময় আপনাদের সাহায্য করব। কিন্তু মজার বিষয় হলো এই সম্পূর্ণ মুভিতে সবথেকে খারাপ ক্যারেক্টার হলো জুয়ানচুর। মানে সে এখানকার আসল ভিলেন, যেটা কিনা আমরা সামনে দেখতে পারবো। তারপর আমরা দেখি রাতে সম্পূর্ণ ফ্যামিলি একসঙ্গে বসে খাবার খায়, আর বাচ্চারা সেখানে থাকা বড় যাদের জন্য তারা খাবার খাচ্ছিল তাদেরকে থ্যাংক ইউ বলে। সেখানে থাকা একজন বয়স্ক আঙ্কেল বলেন যে এরকম একটি গল্প শোনা গেছে যে ওনাদের এই ফার্মের পাশেই একজন লোক একজন মানুষের উপর এক্সপেরিমেন্ট করেছে, আর সেই এক্সপেরিমেন্টে তাকে উলফে পরিণত করেছে। মানে এক্সপেরিমেন্ট করে তার শরীর মানব নেকড়েতে পরিণত করেছে। খাবার খাওয়া শেষে সবাই সবকিছু গুছাচ্ছিল। তারপর প্রতিবেশীরা বলে কোনো ধরনের হেল্প লাগলে তাদেরকে যাতে জানানো হয়। তখন আমরা সেখানে জানতে পারি সারার বাবা তার মাকে ছেড়ে চলে গেছে। সারার মা টিউশনি পড়ানোর মাধ্যমে তাদেরকে বড় করেছেন। এরপর প্রতিবেশীরা বিদায় নেওয়ার আগে বলে যায় যে তাদের যদি কোনো সাহায্য লাগে তাহলে যেন নির্দ্বিধায় ডাকে, কারণ তাদের বাড়ি কাছেই, ছাগলের খামারের পাশেই। যদিও এই বিশাল এলাকায় সারাদের বাড়িটা একমাত্র বাড়ি হওয়ায় জায়গাটা একটু ভয়ঙ্কর লাগে। তখন প্রতিবেশীদের একজন বলে তারা এত বছর এখানে থেকেও এই বাড়িতে এর আগে কখনো ঢুকেনি, কিন্তু আজকে ভিতরে এসে দেখে বাড়িটা মানুষ যেভাবে বলতো ততটা ভয়ঙ্কর না। তখন আরেকটা রহস্য ফাঁস হয়। আগে এখানে এক রহস্যময় বৃদ্ধ থাকত। লোকটা একেবারে একা থাকত। তার একমাত্র সঙ্গী ছিল একটা অজানা প্রাণী। হয়তোবা আমরা মুভির ফার্স্টে যে সায়েন্টিস্টকে দেখেছিলাম তার কথা বলছিল। ওই বৃদ্ধ প্রাণীটিকে গোয়াল করে বন্দি করে রাখত, আর প্রতি রাতে নেকড়ের মতো শব্দ শোনা যেত। সবাই ভাবত লোকটা কোনো ধরনের ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। আরও ভয়ের ব্যাপার হলো এক রাতে সেই বৃদ্ধ হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু কয়েক সপ্তাহ পর্যন্ত তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পরে তার লাশ পাওয়া যায় সেই গোয়ালঘরের ভিতরে। এসব শুনে পরিবেশ অনেক বেশি ঠান্ডা হয়ে যায়। তারপর সারার মা জুয়ানজুর কথা তুলে। জানা যায় জুয়ানজু হলো এই বাড়ির মালিকের ছেলে, আর সেই সারাদের এখানে থাকার ব্যবস্থা করেছে। আর সারার বাবা জীবিত নেই, প্রায় 2 বছর আগে তিনি মারা গেছেন। সারার মা একজন সিঙ্গেল মাদার, আর ম্যানিলায় সে টিউটরের কাজ করে, আর এখন সে প্রুফ রিডিংয়ের কাজ করে কোনোভাবে সংসার চালাচ্ছে। এখানে আবার সারার মা বলে ওঠে সারা কিছুটা অসুস্থ।
ছোটবেলা থেকেই তার ফুসফুস খুবই দুর্বল। মাঝে মাঝে তার শ্বাস নিতে কষ্ট হয়। আর সেই কারণেই ডাক্তার তাদের শহর ছেড়ে গ্রামের নিরিবিলি জায়গায় চলে আসতে বলেছে। কারণ শহর থেকে গ্রামের এনভায়রনমেন্ট ভালো আর বিশুদ্ধ বাতাসও পাওয়া যায়। তার মা একটু কাঁদো কাঁদো হয়ে বলে, অনেকদিন হয়ে গেছে তিনি নিজের মেয়েকে মন খুলে হাসতে দেখেননি। সারার কোনো ফ্রেন্ডও নেই, সে সবসময় একা থাকে। কিন্তু তার মা এখন বিশ্বাস করেন যে এই নতুন জায়গা হয়তোবা তাদের জীবনে সুখ নিয়ে আসবে। তারপর রাতে সারা ডায়েরিতে কিছু একটা লিখতে থাকে। নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন পৃথিবী, কিন্তু আমি আগের মতোই, আমি এখনো অকেজো। সে একই কথা বারবার লিখতে থাকে। আমরা বুঝতে পারি সে শুধু শারীরিকভাবে অসুস্থ না, মানসিকভাবেও সে ভেঙে পড়েছে। ঠিক তখনই সে জানালার কাছে কিছু একটা দেখতে পায়। কেউ একজনের ছায়া ছিল যে কিনা লাফাচ্ছিল। সারা অনেকটা ভয় পেয়ে যায় আর মিমিকে ডাক দেয়। মিমি তার ছোট বোন। কিন্তু মিমি বিরক্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার মাও মিমির পাশে ছিল। সে তার মাকেও ডাকে, কিন্তু তার মাও খুব গভীর ঘুমে ছিল। তার কথায় কোনো সাড়া দেয় না। তারপর সারা একাই বাইরে বের হয়ে যায়। সারা তার হাতে একটি কুড়াল নেয় আর গার্ডেন এরিয়াতে চলে যায়। সেই গার্ডেন এরিয়াতে সেই গোয়ালঘর ছিল। আর সে আস্তে আস্তে সেই গোয়ালঘরের ভিতরে ঢুকে যায়। কিছু একটা শব্দ সে শুনতে পাচ্ছিল, তার কারণেই আরও ভিতরে চলে যাচ্ছিল। সে ভিতরে যাচ্ছিল আর বলছিল, কেউ কি ভিতরে আছো? যখন সে একটু বেশি ভিতরে যায় তখন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। অন্ধকার ছিল, যার কারণে ক্লিয়ার সবকিছু দেখা যাচ্ছিল না, কিন্তু তার ভয়ঙ্কর চোখ আর অগুছালো চুল দেখে অনেকটা ভয় করছিল। সারা তাকে দেখে চিৎকার করে আর নিচে পড়ে যায়। সেই মনস্টার তার উপর দিয়ে ঝাঁপ দেয় আর সেখান থেকে পালিয়ে চলে যায়, কিন্তু তার কোনো ক্ষতি করে না। সারার মা সারার চিৎকার শুনতে পেয়ে ঘুম থেকে উঠে যায় আর সারা সারা বলে বাইরে বেরিয়ে আসে। সারার মা আর মিমি বাইরে এসে সারাকে খুঁজতে থাকে। তখন সারা সেখানে তাদের সামনে দৌড়ে আসে আর অনেক বেশি হাঁপাচ্ছিল। সারার মা আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সারা শ্বাসকষ্টের কারণে কিছুই বলতে পারছিল না। তার মা আর মিমি তাকে নিয়ে ভিতরে চলে যায়। আমরা দেখি গাছের আড়ালে কেউ একজন তাদের দেখছিল। কেউ একজন না, আসলে ওই মনস্টারটা তাদের দেখছিল। পরের দিন সারার মা প্রতিবেশীদের ওই ঘটনা বলছিল। তখন প্রতিবেশীরা ধারণা করে হয়তো কোনো বনে নেকড়ে বা পাহাড়ি প্রাণী এসেছিল, কারণ এই এলাকায় এমন প্রাণী প্রায়ই দেখা যায়। কিন্তু তখনই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সারা এবং তার মা বাইরে যখন ছিল, বাড়ির কাছেই এমন একজন লুকিয়েছিল। দূর থেকে প্রথমে মনে হচ্ছিল কোনো বন্য প্রাণী হবে, যার কারণে তারা প্রথমে ভয় পাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে যখন তারা কাছে আসে, তারা দেখে একজন নিষ্পাপ মানুষ। 24-25 বছর বয়সের একটা ছেলে হবে, যে কিনা একটু অদ্ভুত ছিল। তার চুলগুলো এলোমেলো, শরীর নোংরা, আচরণ কিছুটা পশুর মতো। সে কোনো কথা বলছিল না, শুধু লুকিয়ে লুকিয়ে তাদের দিকে তাকিয়েছিল। সারার মার কেন জানি তার প্রতি মায়া জাগে। সারার মা ধীরে ধীরে তার কাছে যায় আর শান্তভাবে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কিন্তু ছেলেটা কোনো উত্তর দেয় না, বরং সে সেখানে থাকা খাবারের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন অনেকদিন ধরে সে কোনো কিছু খায়নি। সারার মা সেখানে থাকা আলু তাকে খেতে দেয়, আর অবাক করার বিষয় হলো ছেলেটা অস্বাভাবিকভাবে খাওয়া শুরু করে। তারপর সারার মা পুরো আলুর ঝুড়ি তাকে দিয়ে দেয়, আর ছেলেটা রাক্ষসের মতো খাওয়া শুরু করে। কিন্তু এই রাক্ষসকে দেখতে অনেকটা ইনোসেন্ট মনে হচ্ছিল, মানে কিউট রাক্ষস একটা। তারপর আমরা দেখি প্রতিবেশী জুয়ানজু আর একজন পুলিশ অফিসারকে নিয়ে তারা এই ছেলের বিষয়ে তথ্য বের করার চেষ্টা করছিল। সেখানে জুয়ানজু বলে ওঠে, সে রাস্তার কোনো ছেলে হবে, তাকে বের করে দেওয়া উচিত। পুলিশ সারার মাকে জিজ্ঞাসা করে যে তার নাম কি, কিন্তু সারার মা বলে তার নাম জানি না, আমরা তাকে বয় বলে ডাকছি। পুলিশ সারার মাকে জিজ্ঞাসা করে জেন্ডার, মানে পুলিশটারও মাথা খারাপ। তার মা বলে অবশ্যই মেল হবে, মানে দেখেই তো বোঝা যাচ্ছে যে এ ছেলে। পুলিশ বয়স জিজ্ঞাসা করে, সারার মা বলে জানি না। তখনই পুলিশের পেন্সিলটা ভেঙে যায়। পেন্সিলের মাথা ভেঙে যাওয়ার কারণে সে বলে তার কাটারের দরকার। সারার মা বলে আছে কিনা জানি না। তারপর সারার মা জিজ্ঞাসা করে এই ছেলের জন্য আমরা কি করতে পারি। তারপর পুলিশ বলে একজন পুলিশ হিসাবে আসলে করার কোনো কিছুই নেই।
এই ছেলে সম্পর্কে কোনো কিছু জানি না। ছেলে এনপিও হতে পারে। এনপি মেবি একটি ভয়ঙ্কর কোনো কিছু হবে। তারপর পুলিশ বলে যদি কোনো মিসিং ফাইল তার সম্পর্কে থাকে তাহলে হয়তোবা আমরা তার ফ্যামিলি খুঁজে পেতে পারি। কিন্তু যদি আমরা কোনো ইনফরমেশন তার সম্পর্কে না পাই তাহলে পুলিশ হিসাবে আমার করার কোনো কিছুই নেই। সারার মা অনেক বেশি ইমোশনাল হয়ে বলে যে যদি তার কোনো ফ্যামিলি না পাই তাহলে এই ছেলেকে আমরা এভাবে কিভাবে ছেড়ে দিব। তখন পুলিশ আন্দাজ করে বলে কম হলেও তার বয়স 17-18 হবে, আর কোনো এতিমখানা তাকে নিবেও না। তারপর পুলিশ সেই ছেলের গায়ে ছোঁয়ার জন্য একটু এগিয়ে যায়, কিন্তু তখনই সে মনস্টারের মতো একটু সাউন্ড করে, মানে হিংস্র একটি প্রাণীর মতো রাগ দেখাচ্ছিল, যার কারণে পুলিশ ভয় পেয়ে যায়। জুয়ানজু একটু কুল সাজার চেষ্টা করে আর বলে একে তোমরা কেন ভয় পাচ্ছ। এই বলে সে পিছন থেকে সামনে আসে আর সেই ছেলের কাছে গিয়ে একটা লুক দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ছেলে তাকেও ভয় দেখিয়ে দেয়। আমরা দেখি সারা এসব কিছু আড়ালে দাঁড়িয়ে খেয়াল করছিল, আর সেই ছেলেটাও বুঝতে পারে যে সারা সেখানে ছিল, মানে সারার প্রতি তার আলাদা একটা টান কাজ করছিল। তারপর আমরা দেখি পুলিশের যে পেন্সিলের মাথাটা ভেঙে গিয়েছিল সেটা সেই ছেলে তার নখ দিয়ে আবার ধারালো করে ফেলে। তারপর সেই ছেলে পেন্সিলটা দিয়ে দরজার মধ্যে আঁকাআঁকি করা শুরু করে। তার কিছুক্ষণ পর সে কি জানি খোঁজা শুরু করে, এদিক সেদিক অশান্তি করে। তারপর আমরা দেখি বাইরে গিয়ে সে কিছু একটা করার চেষ্টা করছিল। তখনই মিমি সেখানে চলে আসে আর চিৎকার করে বলে তুমি এসব কি করছো। তারপর আমরা দেখি সেখানে মিমির মা চলে আসে আর মিমিকে কিছু একটা বলছিল। তখনই সে ছেলেটাকে দেখে আর চিৎকার দিয়ে উঠে। তার এই অবস্থা দেখে সে ছেলেটাকে ধরে এবং নিজের ছেলের মতো করে মারা শুরু করে আর বলে তোমাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, তোমাকে সুন্দর একটি শার্ট দিতে হবে। তারপর আমরা দেখি ছেলেটা পানি দেখছিল আর খুব বেশি স্মাইল করছিল, মানে খুশি হচ্ছিল পানি দেখে। এদিকে আমরা দেখি সারার মা শাওয়ার জেল টেল এইসব কিছু নিয়ে আসছিল আর এসে দেখে ছেলেটা পানি খাচ্ছে, তাও সেই পাত্রের পানি যে পানি দিয়ে সে তাকে গোসল করাবে। সারার মা এসে তার পিঠে মারে আর বলে এটা গোসলের পানি, তুমি এটা কেন খাচ্ছ। তারপর সে একটি চেয়ার টান দেয় আর ছেলেটাকে জোর করে বলে যে বসার জন্য, মানে একজন রাগী মায়ের মতো বলে বসতে, কিন্তু প্রথমে ছেলেটা বসে না। তারপর সে আরও জোর করে বলে বসো। তখন একটু ভয় পেয়ে ছেলেটা বসে যায়। তারপর আমরা দেখি সারার মা তার পিঠ ঘষে দিচ্ছিল আর বলছিল তুমি কি কোনো ফ্যাক্টরিতে কাজ করে এসেছো, তোমার শরীরের এই অবস্থা কেন। আর তাকে বকাঝকা দিচ্ছিল যে বাইরের পার্টগুলো আমি ক্লিন করে দিচ্ছি, কিন্তু বাকি পার্ট তুমি নিজে ক্লিন করবে। এসব বলতে বলতে হঠাৎ সারার মা খেয়াল করে কোনো রেসপন্স পাচ্ছে না, না আর কি নাক ডাকার শব্দ শোনা যাচ্ছিল। তখন খেয়াল করে দেখে যে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এসব দেখে সারার মা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে আবার তাকে ক্লিন করা শুরু করে। মজার বিষয় হলো সে খুব ধৈর্য ধরে তার বগলের নিচ পরিষ্কার করা শুরু করে, মানে একজন মা নিজের সন্তানকে যেভাবে আগলে রাখে ঠিক সেভাবেই সে তার যত্ন নিচ্ছিল। তারপর আমরা দেখি সে তাকে খুব সুন্দর একটি কাপড় পরায় আর খাবারের জন্য টেবিলে নিয়ে আসে। কিন্তু মজার বিষয় হলো ছেলেটা অ্যাবনর্মাল ওয়েতে খাওয়া শুরু করে, যেটা দেখে সারা অনেকটা বিরক্ত হয়ে যায় আর তার মাকে বলে এই ছেলে এখনও তাদের বাড়িতে কি করছে। সে আসলে টেবিলের সবকিছু অ্যাবনর্মাল ওয়েতে খাচ্ছিল, ইভেন মিমির প্লেটে থাকা খাবারও সে ছিনিয়ে নেয় আর খায়। সব যে খাচ্ছিল বিষয় এরকমও না, অনেক খাবার নিচে পড়ছিল, মানে তার কোনো ডিসিপ্লিন ছিল না। সারার মা সারার এসব শুনে উল্টো বলে যে ছেলেটা অনেক অসহায়, আমাদের উচিত তার সাহায্য করা। মানে সারার মার ছেলেটার প্রতি অনেক বেশি মায়া আর দরদ কাজ করছিল। সারা সেখান থেকে চলে যায়, বিষয়টা ছেলেটা খেয়াল করে। তারপর আমরা দেখি মিমি বসে বসে ছেলেটার দিকে তাকিয়েছিল। রাতে সারার মা ছেলেটাকে বিছানা করে দেয় আর গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। তিনি চলে যাওয়ার পর ছেলেটা রুমের মধ্যে নাড়াচাড়া করছিল, দেখে মনে হচ্ছিল সে কিছু একটা খুঁজছে। একটা প্রাণীর মতো তার দেহের মুভমেন্ট ছিল। তারপর সে স্থির হয়ে বসলে খেয়াল করে যে চাঁদের আলো তার শরীরে পড়ছে। সে চাঁদের আলোকে খেয়াল করে জানালার পাশে অস্বাভাবিকভাবে বসে যায় আর নেকড়ের মতো শব্দ করা শুরু করে। তখনই আমরা দেখি সারার মা সেখানে চলে আসে, তার মুখ হাত দিয়ে চেপে ধরে আর তাকে বলে আমি অনেক ক্লান্ত আর এখন ঘুমাও, অনেক লেট হয়ে গিয়েছে। পরের দিন আমরা দেখি ছেলেটা ফ্লোরে বসে কিছু একটা করছিল, অন্যদিকে সারা এবং তার মা বসে গল্প করছিলেন।
তার কিছুক্ষণ পর বাইরে বৃষ্টি দিচ্ছিল আর সারার মা বলে সে বাইরে বাজারে যাবে। সারাকে বলে কিছু বাক্স আছে যেগুলো আনপ্যাকড, সেগুলোর ভিতরে থাকা জিনিসগুলো বার করার জন্য। তারপর আমরা দেখি সারা বাক্সগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার শক্তি দিয়ে সে পারছিল না। তখন পিছনে ছেলেটি এসে দাঁড়ায়। সারা অনেক বেশি ভয় পেয়ে যায়, ভাবে খারাপ কিছু করতে যাবে। তাই সারা নিজেকে বাঁচানোর জন্য হাত দিয়ে ছেলেটাকে মারা শুরু করে। ছেলেটা কোনো কিছুই করে না, সে সেখানে থাকা বাক্সগুলো তুলে এবং অন্য একটি জায়গায় রাখে। সারা তার ভুল বুঝতে পারে। ছেলেটাও সারার এরকম আচরণে অনেকটা রাগ করে আর একটু শব্দ করছিল জানোয়ারের মতো। মানে তাকে ভুল বোঝার জন্য সারার প্রতি সে রাগ প্রকাশ করছিল। তখনই ছেলেটা কিছু একটা ঘ্রাণ পায় আর তার নাক টানা শুরু করে। সারা বিষয়টা বুঝতে পারে। সে খেয়াল করে সেখানে একটি বাটিতে ভুট্টা ছিল। তাই সে ছেলেটাকে ভুট্টাগুলো অফার করে। ছেলেটা খুশি মনে সেগুলো খাওয়া শুরু করে। তারপর সেই ভুট্টা নিয়ে ছেলেটা তার আগের পজিশনে চলে যায়, মানে ফ্লোরে বসে আগের মতো কিছু আঁকাআঁকি করা শুরু করে। আমরা দেখি সারা বাকি বাক্সগুলোকে আনপ্যাক করছিল। তখনই সেখানে জুয়ানজু চলে আসে। দেখেই বোঝা যাচ্ছিল সারা একে দেখে মোটেও খুশি হয়নি। সে ঢুকা মাত্রই ছেলেটাকে দেখে বলে, তুমি তো মানুষই না। সারার সামনে ভালো সাজার চেষ্টা করে জুয়ানজু বলে যে, তুমি এসব কিছু আনপ্যাক করছো, আমি তোমাকে সাহায্য করি। সারা বলে উঠে, কোনো সাহায্যের দরকার নেই আমার। সারা তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসলে কেন? সে বলে, আমি মানালিয়া যাচ্ছি, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তোমার সঙ্গে কিছু মেমোরি নিয়ে গেলাম, অনেকদিন ধরে আর তোমাকে দেখতে পারবো না। সারার এসব কথাবার্তার মধ্যে একটু ইন্টারেস্ট ছিল না। সারা বলে, আমাকে পড়তে হবে, কিন্তু জুয়ানজু বলে, তোমার আর পড়ালেখা করার কোনো দরকার নেই। আর সারাকে ধরে একটু আদর করে বলা শুরু করে যে, তুমি আমার জন্য রান্না করবে, আমার খেয়াল রাখবে, আমাকে মাসাজ করে দিবে আর কিস করবে। এই লাইন বলা মাত্রই আমরা দেখি ছেলেটা পিছন থেকে এসে জুয়ানজুর উপর অ্যাটাক করে। জুয়ানজুর হাত এমনভাবে মুড়িয়ে ধরে জুয়ানজু ভয় পেয়ে যায় আর কোনো কিছুই করতে পারে না। তারপর জুয়ানজু ছেলেটাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজই আসে না। ছেলেটা উল্টো তার উপর রাগ করে। এমন অবস্থায় রাগ করে যে জুয়ানজু অনেক বেশি ভয় পেয়ে যায়, জানোয়ারের মতো ঘর ঘর করে শব্দ করছিল। যার কারণে জুয়ানজু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। জুয়ানজু চলে যাওয়ার পর সারা বুঝতে পারে যে ছেলেটা তাকে হেল্প করেছে, তাই সে ছেলেটাকে থ্যাংক ইউ জানায়। ছেলেটা কোনো রিয়াকশনই দেয় না। সে আগের মতো ভুট্টা খাওয়া শুরু করে আর ফ্লোরে আঁকাআঁকি করতে থাকে। তারপরের সিনে আমরা দেখি সারা তার মায়ের সঙ্গে কিচেনে ছিল। তার মা আগের সব কিছু হিসাব করছিলেন। তখন আমরা দেখি সারা একটি বই পড়ছিল আর কিছু একটা রান্না করছিল। তারপর আমরা জানতে পারি সারা সেখানে আলু সিদ্ধ দিচ্ছিল, সেই আলু যেটা ওই ছেলেটা অনেকটা পছন্দ করত। তারপর আমরা দেখি ছেলেটা বাচ্চাদের সঙ্গে কোনো একটি জায়গায় খেলছিল। সেখানে একটি বাচ্চা পড়ে যায়। ছেলেটা সেই বাচ্চাকে তুলে এবং আবার দৌড়া শুরু করে। মানে তারা মুহূর্তগুলো অনেকটা এনজয় করছিল। আমরা দেখি পিছনে সারা অনেক ক্লান্ত অবস্থায় দৌড়ে দৌড়ে তাদের পিছনে আসছিল। এক পর্যায়ে সে ছেলেটাকে বয় বলে ডাক দেয় আর তার কাছে আসার জন্য বলে। তখনই আমরা ছেলেটার মুখে অনেক বেশি স্মাইল দেখতে পাই। তারপর আমরা দেখি বাচ্চাদের সঙ্গে নিয়ে সারা ছেলেটাকে বুঝাচ্ছিল। সে ছেলেটাকে বুঝাচ্ছিল যে খাবার কিভাবে খেতে হবে আর আস্তে আস্তে খাওয়ার জন্য। তারপর সারা একটি আলু বের করে। আলু বের করা মাত্রই ছেলেটি সেটা ছিনিয়ে নেয় আর খাওয়া শুরু করে। মানে তার আচরণ আগের মতোই ছিল। তখন মিমি বলে ওঠে, কি বোরিং, আমরা এখানে দাঁড়িয়ে হুদাই সময় নষ্ট করছি। তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু সারা আশা ছাড়ে না। সে তখনও বলে যাচ্ছিল যে, হেই বয়, যদি আমি তোমাকে বলি ওয়েট করো, তার মানে তুমি খাবে না। তারপর সে আরেকটা আলু বের করে। এইবারও ছেলেটা ছিনিয়ে নিতে চায়, কিন্তু সারা একটু কড়াকড়িভাবে বলে ওয়েট, মানে অপেক্ষা করো, এভাবে নিতে পারবে না। সারা তার সঙ্গে একটু রাগারাগি করে। এক পর্যায়ে ছেলেটা একটু বেশি রাগ করে আর তার উপর একটু আক্রমণ করে। আক্রমণ বলতে তার হাতে একটু কামড় দেয়। সারা তারপরও হার মানে না। সে আবার বলে, দেখো তুমি কি করেছো। এইবার ছেলেটা বুঝতে পারে সে ভুল করছে এবং একটু শান্ত হয়ে যায় আর সারার কথাগুলো বোঝার চেষ্টা করে। সারা তাকে খুব ধৈর্য নিয়ে বুঝায় কিভাবে কি করতে হবে। এইবার ছেলেটা খুব মনোযোগ দিয়ে শুনে। তারপর সারা আবার তাকে আলুটা অফার করে আর বলে খাওয়ার জন্য। কিন্তু এইবার সে খায় না
আর বোকার মতো তার দিকে তাকিয়েছিল। তার এমন ভাবভঙ্গি দেখে সারা জোর করে আলুটা তার মুখের দিকে চেপে দেয়। তখন ছেলেটা আবার আলু নিয়ে আগের মতো খাওয়া শুরু করে, কিন্তু এইবার একটু ভদ্রতা বজায় রাখে। তারপর সারা আরেকটা আলু বের করে। সে আবার ছিনিয়ে নিতে চাইলে সারা বলে ওয়েট। তখন ছেলেটা নিজেকে কন্ট্রোল করতে পারে। তারপর যখন বলে খাওয়া শুরু করো, তখন ছেলেটা আগের মতো আবার নেয় আর খেতে থাকে। সারা তার এই অবস্থা দেখে তার মাথায় আদর করে দেয় আর বলে গুড বয়। আমরা দেখি ছেলেটা আস্তে আস্তে তার কন্ট্রোলে আসার চেষ্টা করছিল। তারপর আমরা দেখি খাবার টেবিলে সারা, মিমি আর তার মা বসা অবস্থায় ছিল। হঠাৎই দেখি তারা খাবারগুলো হাত দিয়ে আগলানো শুরু করে, মানে তারা বুঝতে পারে ছেলেটা আসছে। তখনই ছেলেটার এন্ট্রি হয় আর সে ঝাঁপ দিয়ে চেয়ারে বসে যেই খাওয়া শুরু করবে, সারা বলে উঠে ওয়েট। ওয়েট বলা মাত্রই ছেলেটা থেমে যায়। তার মা আর মিমি তো অনেকটা অবাক হয়ে যায়। সারা একটু পানি পান করে আর বলে খাও। ছেলেটা খাওয়া শুরু করে। সারা আবার তাকে স্টপ করতে বললে সে স্টপ হয়ে যায়। এভাবে ওয়েট আর খাও বলে সে ছেলেটাকে অনেকবার কন্ট্রোল করে। যখন ছেলেটা একটু বেশি তরকারি নেওয়ার চেষ্টা করে, সে বলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে ছেলেটা সারার সব কথা শুনছিল আর সেই অনুযায়ী কাজও করছিল। সারার মা আর মিমি তো অনেক বেশি অবাক হয়ে যায়। ছেলেটা যখন সারার সব কথা শুনে, সারা তাকে গুড বয় বলে আবার মাথায় আদর করে দেয়। তারপর আমরা দেখি ছেলেটা সারার সঙ্গে ভালো সময় কাটানো শুরু করে। মানে সারা তাকে সবকিছু গাইডলাইন দিচ্ছিল, কিভাবে দাঁত ব্রাশ করতে হবে, কিভাবে কি করতে হবে। ছেলেটাও সারা সারাদিন কি করছে না করছে সেই বিষয়গুলো খুব নিখুঁতভাবে নোটিস করছিল। আর সারা যখন তার মাথায় আদর করে দেয়, সেই বিষয়টা খুব বেশি শান্তভাবে মেনে নেয়। মানে সঠিকভাবে যত্ন নিলে আর খেয়াল করলে যে কোনো প্রাণীকেও পুষ মানানো যায়। আমরা দেখি ছেলেটা সারাকে বিভিন্ন কাজে সাহায্য করে। তারপর সে ফুলগুলোতে পানিও দেয়। তারপর আমরা দেখি সারা ছেলেটার চুলগুলো কেটে দিচ্ছিল। তখনই তার মা সেখানে আসে আর বলে সে তাদের নিয়ে বাজারে যেতে চায়। তারপর আমরা দেখি তারা সবাই খুব খুশি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ছেলেটা তো বাজারে গিয়ে সবকিছু শুধু দেখছিল, কারণ মনে হচ্ছিল এসব কিছু তার জন্য যেন নতুন। এদিকে আমরা দেখি সারা, তার মা আর মিমি কিছু কাপড় দেখছিল। অন্যদিকে ছেলেটা একটি আইসক্রিমের দোকানের সামনে যায়। লোকটা তাকে আইসক্রিম দেওয়ার আগে বলে টাকা দেওয়ার জন্য। তখন ছেলেটা লোকটার হাত থেকে আইসক্রিম টান দেয়, কিন্তু লোকটাও আইসক্রিম ছাড়ে না। মানে এপাশ ওপাশ টানাটানি চলছিল আর লোকটা বলে টাকা দেওয়ার জন্য। ঠিক তখনই আমরা দেখি সেখানে সারার মা দৌড়ে আসে আর একটু রাগ করে বলে আমি দিচ্ছি। তখন লোকটা আইসক্রিম ছেলেটাকে দিয়ে দেয়। ছেলেটা আইসক্রিম খাওয়া শুরু করে। তখন সেখানে সারা আর মিমিও আসে। সারা বলে তারাও খেতে চায়। সারার মা বুঝতে পারে ছেলেটা আরেকটা আইসক্রিম খেতে চায়, তাই সে বলে ছেলেটাকে আরেকটা আইসক্রিম দেওয়ার জন্য, যেটা শুনে ছেলেটা অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আমরা খেয়াল করি সেখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছিল। মানে স্টিলের একটি বড় পাত কিছু লোকরা মিলে উপরে তুলছিল, কিন্তু ভুলবশত তারা রশিটা ছেড়ে দেয় আর সেই পাতটা সারার ফ্যামিলির দিকে আসছিল। তখনই কি যেন বুঝে ছেলেটা তাদেরকে জড়িয়ে ধরে আর আমরা দেখি ছেলেটার পিঠে এসে লোহার পাটটি লাগে। মানে ছেলেটা নিজের জীবন ঝুঁকিতে ফেলে সারার ফ্যামিলিকে বাঁচিয়েছে। ছেলেটা সেই পাট তার পিঠ দিয়ে ধাক্কা দেয় আর নিচে ফেলে দেয়। তারপর সে নর্মালভাবে আরেকটি আইসক্রিম খাওয়া শুরু করে। বাজারের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখি ছেলেটা বাড়িতে ছিল, তার সঙ্গে বাচ্চারা খেলা করছিল। তারপর সেখানে সারা আর মিমি আসে। মিমি সেই ছেলেটাকে একটা ছোট গাছের চারা উপহার করে। সারা বলে এটার যত্ন নেওয়ার জন্য, যাতে সেটা বড় হতে পারে। ছেলেটা গাছটি হাতে নেয় আর পর্যবেক্ষণ করা শুরু করে। তারপর বাচ্চারা বলে চলো মাঠে যাই খেলা করার জন্য। তখনই তারা সবাই আনন্দের সঙ্গে বাইরে চলে যায়। তাদের মা পিছন থেকে একটু পেরেশানি হয়ে তাদেরকে বলে যে খেয়াল করে খেলা করার জন্য। তারপর আমরা দেখি রাতে সবাই একসঙ্গে বসে টেবিলে খাবার খাচ্ছিল। ছেলেটা খুব শান্তভাবে খাবার খাচ্ছিল। সারার মা বিষয়গুলো খেয়াল করে। তার কিছুক্ষণ পর সারার মা সারাকে বলে সে কি ঠিক আছে, তুমি কি শিওর সে ঠিক আছে? মানে আজকের ঘটনায় সে যে ব্যথা পায়নি সেই বিষয়ে সারার মা অনেক বেশি চিন্তা করছিল। সারা বলে আমার তো মনে হচ্ছে সে ঠিক আছে, আমাদের সঙ্গে নর্মালভাবে খেলাধুলাও করেছে। তারপর সারার মা ছেলেটাকে বয় বলে ডাক দিয়ে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো কি না। সে কিছুই বলে না।
তারপর সারার বোন মিমি সারাকে বলে যে তুমি তো দেখি ছেলেটার পক্ষ নিচ্ছ, মানে আজকে খেলার মধ্যে সে ছেলের পক্ষে ছিল। সারা বলে এর জন্যই তুমি হেরেছ। তারপর মিমি তার মাকে বলে যে ছেলেটা একেবারে ঠিক আছে, তুমি টেনশন করিও না, কারণ আজকে সে যেভাবে খেলাধুলা করেছে তা থেকে বোঝা যাচ্ছে তার কোনো কিছুই হয়নি। তারপর মিমি তার মাকে জিজ্ঞাসা করে ছেলেটা আমাদের সঙ্গে কতদিন থাকবে। তার মা উত্তরে বলেন যে যতক্ষণ পর্যন্ত কোনো ভালো এতিমখানা পাওয়া যাচ্ছে না। তারা এতিমখানা খুঁজছে, যদি পেয়ে যায় তাহলে তাকে নিয়ে যাবে। এটা শুনে তাদের মন একটু খারাপ হয়ে যায়। তারপর মিমি বলে তার একটা ক্লাসমেট যে কিনা কোনো ধরনের নাস্তা আনে না, কোনো ধরনের ভালো খাবারও খায় না, আর সেম কাপড় রোজ পরে আসে, আর এক পর্যায়ে তার শরীর থেকেও একটা বাজে স্মেল আসে। এসব শুনে সারার মা বলে সবাই যথেষ্ট লাকি হয় না যে একটা ভালো পরিবেশ পাবে। আমরা দেখি ছেলেটা নিজের মতো করে আস্তে আস্তে খাচ্ছিল, মানে অসহায়ের মতো খাচ্ছিল। সারার মা করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। তারপর সারার মা 2 হাত দিয়ে তার মেয়েদের ধরে আর বলে যে আমি ভেবেছিলাম আমি তোমাদের হারিয়ে ফেলেছি। মানে আজকের ঘটনা তার মধ্যে একটা বিশাল ছাপ রেখে গেছে। সে ছেলেটাকে ধন্যবাদ জানায়, বলে তোমার জন্য আজকে বড় ধরনের কোনো কিছু হয়নি, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। এই বলে সে তার জায়গা থেকে উঠে ছেলেটার কাছে আসে আর তাকে আদর করতে থাকে, বলে ভালো ছেলে, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি সারা এবং মিমিও তাকে আদর করছিল। সেখানে টেবিলে মিমি বলেছিল তার বাস্কেটবলটা হারিয়ে গিয়েছে, সেটা খুঁজে বের করার জন্য। আমরা দেখি ছেলেটা রাতে একটা খামারের পাশে যায় আর সেখানে সেই বাস্কেটবলটা খুঁজে পায়। ঠিক তখনই সেখানে একটি গাড়ি আসে। সেখানেই একটি ছাগলের খামার ছিল। গাড়িটা ছাগলের খামারে ধাক্কা দেয় আর সেখানে একটি ছাগলকে মেরে ফেলে। ছেলেটা বিষয়টা দেখে এবং তাদের কাছে আসে। সেই গাড়িতে একটা ড্রিঙ্কস করা ছেলে ছিল আর তার পাশে একটা মেয়ে বসা ছিল। গাড়িতে থাকা ছেলেটা অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে আউট অফ কন্ট্রোল হয়ে ছাগলটিকে মেরে ফেলেছে। তারা ভয় পেয়ে যায় আর গাড়ি নিয়ে পালিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি সেই খামারের মালিক দৌড়ে বাইরে আসে আর ছেলেটাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি একটি সুন্দর দিনে ছেলেটা গাছটিকে পানি দিচ্ছিল। তখন সেখানে সারা আসে আর তাকে ডাক দেয়। তারপর আমরা দেখি সারা তাকে এ বি লেখা শেখাচ্ছিল। তারপর এক পর্যায়ে আমরা দেখি সারা তাকে বলছে তুমি কি কথা বলতে চাও, আমাকে ফলো করো। সারা নিজের মতো করে কথা বলতে থাকে আর তাকে বলে তার এই কথাগুলো রিপিট করার জন্য, কিন্তু ছেলেটা শুধু তাকে দেখেই যাচ্ছিল। আমরা বুঝতে পারি সে একটু ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই কোনো ওয়ার্ড বলতে পারছিল না। সারা বলছিল গুড বয় বলার জন্য। এক পর্যায়ে সারা বারবার গুড গুড বলতে বলতে ছেলেটা এক পর্যায়ে বলে উঠে গুড। তখনই আমরা দেখি হঠাৎ ছেলেটার ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। সে তার হাত দিয়ে সারার মুখে ধরে আর কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু পরে আমরা বুঝি এসব কিছু সারার কল্পনা ছিল। ছেলেটা আগের মতোই সারার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়েছিল। তখন সারা একটু লজ্জা পেয়ে যায় আর তাকে বলে আমার দিকে এভাবে তাকানোর কোনো প্রয়োজন নেই, তোমার উচিত লিখার দিকে মনোযোগ দাও। এক পর্যায়ে ছেলেটা বিরক্ত হয়ে যায়, কারণ এসব কিছু তাকে দিয়ে হচ্ছিল না। তখনই সে সেখানে থাকা একটি গিটার দেখে। সারা বলে যে এই গিটার তার বাবার। তারপর আমরা দেখি সারা গিটারটি প্লে করছিল আর বলছিল যে তাকে গিটার বাজানো তার বাবা শিখিয়েছেন। ছেলেটা খুব মনোযোগ দিয়ে সারাকে দেখছিল। তখনই সেখানে একটা মিউজিক প্লে হয় আর ফ্ল্যাশব্যাকে আমাদের সেই ছেলে আর সারার কিছু মুহূর্ত দেখানো হয়। আমরা দেখি সারাকে এভাবে বাজাতে দেখে ছেলেটা এই বিষয়গুলো অনেক বেশি এনজয় করছিল আর অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এক পর্যায়ে সে উঠে দাঁড়ায় আর সারার মাথায় হাত দিয়ে আদর করতে থাকে, যেমনটা সারা তাকে করত। সারাও যেন এসব কিছুর মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পায়। ঠিক তখনই সেখানে ফোন বেজে ওঠে। সারা যখন ফোনটা রিসিভ করে তখন অন্য সাইড থেকে তার মায়ের উদ্দেশ্যে বলা হয় যে আমরা অস্বাভাবিক শিশুদের জন্য একটা এতিমখানা খুঁজে পেয়েছি। সারা রং নাম্বার বলে রাগ করে কেটে দেয়। তারপর আমরা দেখি রাতে মিমি, সারা আর সেই ছেলেটা বসে পড়ছিল। এক পর্যায়ে সারার ঘুম চলে আসলে সে তার মাকে বলে সে ঘুমাতে যাচ্ছে। তারপর সে তার মাকে আদর করে আর ঘুমানোর উদ্দেশ্যে চলে যায়। ছেলেটা বিষয়টা খেয়াল করে সেও সারার মায়ের কাছে আসে আর গাল পেতে দাঁড়িয়ে থাকে। সারার মা নিজের মেয়ের মতো করে তাকেও আদর করে। ছেলেটা অনেক বেশি খুশি হয়ে যায়।
তারপর আমরা দেখি সারার পেছনে পেছনে ছেলেটাও তার রুম পর্যন্ত আসে। সারা যখন তার দরজা লাগাবে সে দেখে ছেলেটা বাইরে দাঁড়িয়েছিল। সে তাকে বলে, তুমি এখানেই থাকো আর দরজাটা লাগিয়ে দে। আমরা দেখি ছেলেটা দরজার বাইরে বসে পড়ে। সারা তার বেডে শুয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে ছেলেটা বাইরেই আছে। তারপর আমরা দেখি সারা তার সেই রুমেই মেঝেতে দরজার পাশে কিছু একটা বিছায় আর সেখানেই শুয়ে পড়ে। মানে তারা দুইজন সামনাসামনি ছিল, তাদের মাঝখানে শুধু দরজা একটা ছিল। তাদের দুজনেরই অনুভূতি অনেকটা পিওর ছিল, কিন্তু তারা দুজন পরিস্থিতির শিকার ছিল। তারপর আমরা দেখি সেই রাতেই একটা কারের এন্ট্রি হয়। সেই কারে আর কেউ না, গাঞ্জাখুর জুয়ানজু ছিল। আমাদের ছেলেটা বুঝতে পারে কোনো বিপদ আসছে। তারপর আমরা দেখি মাতাল অবস্থায় জুয়ানজু ঘরের ভিতরে ঢুকছিল। যেহেতু সে মালিকের ছেলে ছিল, তার কাছে সব ধরনের দরজার চাবি ছিল। এক পর্যায়ে সে সারার দরজার সামনে এসে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা লক ছিল। তারপর সে চাবির গুচ্ছর মধ্যে দরজার চাবি খুঁজতে থাকে। মাতাল তো এতগুলো চাবির মধ্যে চাবি খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই আমরা দেখি সারা দরজাটা খুলে ফেলে আর বলে ওঠে, জুয়ানজু, তুমি এখানে কি করছো? জুয়ানজু বলে, আমি তোমাকে দেখার জন্য এসেছি। তারা বুঝতে পারে সে ড্রিঙ্কস করেছে আর গন্ধও বের হচ্ছিল। সারা তাকে বলে, তুমি বাড়ি যাও। সারা তাকে খুব শান্তভাবে হ্যান্ডেল করে আর তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায়। জুয়ানজু বলছিল, একটা ডেটে চাই, চলো, আমাকে একটা কিস করো। এসব আবুল তাবুল বলছিল। সারা খুব ধৈর্য সহকারে তাকে বলছিল, তুমি ড্রিঙ্কস করেছো, তুমি মাতাল অবস্থায় আছো, তাই বাড়িতে যাও। এক পর্যায়ে জুয়ানজু আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর বলে, নিজেকে কি খুব বেশি সুন্দর মনে করো? আমার রাগ তুলিও না, আমি তোমার সঙ্গে যে কোনো কিছু করতে পারি। আমরা দেখি এসব কিছু আমাদের সেই ভালো ছেলেটা বসে দেখছিল। এক পর্যায়ে সে সারার সঙ্গে খুব বেশি জুরাজুরি করা শুরু করে। সারাও তাকে উল্টো জবাব দেয় আর বলে, নিজেকে কি ভাবো? আমি কি বুঝতে পারি না তুমি আমার বাবার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো? মানে সে বুঝতেই পারছিল যে তাদের এই কষ্টের অবস্থার কারণ জুয়ানজু আর তার বাবা ছিলেন। সত্য কথা শুনতে না পেরে জুয়ানজু সারাকে থাপ্পড় মারে। আমরা দেখি আমাদের ছেলেটা খুব বেশি রেগে যায় আর বাইরে বের হয়ে তার উপর অ্যাটাক করা শুরু করে। কিন্তু ঠিক তখনই জুয়ানজু সারাকে ধরে ফেলে আর সারাকে ব্যবহার করে সেই ছেলেটাকে ভয় দেখানো শুরু করে। সারাও ছেলেটাকে কন্ট্রোল করার জন্য বলে, ওয়েট। সারার কথা শুনে ছেলেটা কোনো কিছুই করে না, কিন্তু রাগে ঘরঘর করতে থাকে। তখনই আমরা দেখি জুয়ানজু কিছু লোককে কমান্ড করে, যারা কিনা গাড়ি থেকে বেরিয়ে আসে। মানে সে ছেলেটাকে মারার জন্য কিছু অমানুষ নিয়ে এসেছে। আমরা দেখি তখন সারা সুযোগ বুঝে গাঞ্জাকুর জুয়ানজুর হাতের মধ্যে কামড় দেয়। জুয়ানজু যার কারণে খুব বাজেভাবে সারাকে মারে, যেটা দেখে আমাদের সেই ছেলেটা খুব বেশি রেগে যায় আর তার ফরম্যাট চেঞ্জ করে ফেলে। মানে একটা নেকড়ে, ভয়ঙ্কর মনস্টার নেকড়েতে পরিণত হয়ে যায়, যেটা দেখে জুয়ানজু আর বাকিরা অনেক বেশি ভয় পেয়ে যায়। ভালো ছেলেটার হাত পা মুখ একেবারে অন্যরকম হয়ে যায়, পুরো চেঞ্জ একজন ব্যক্তিতে সে পরিণত হয়। তারপর সে অমানুষগুলোর উপর আক্রমণ করে আর একে একে সবার অবস্থা টাইট করে ফেলে। সারা তো অবাকভাবে এসব কিছু দেখছিল। এদিকে জুয়ানজু, তার চোখ মুখ ফাট্টুর মতো হয়ে গিয়েছিল, সে তো শুধু দেখছিল। এক পর্যায়ে জুয়ানজুর সেই লোকগুলো নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে যায়। তারপর আসে জুয়ানজুর পালা। যখন সেই ছেলেটা জুয়ানজুর উপর আক্রমণ করে, সারা তাকে থামায়। সারা যখন তাকে বলে ওয়েট, তখন ছেলেটা কোনো কিছুই করে না। তারপর সারা তার মাথায় আদর করে দেয়। তখন সেখানে জুয়ানজুর মুখ দেখার মতো ছিল, তার সব বেটাগিরি শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমরা বুঝতে পারি এখনও জুয়ানজুর মাথা ঠিক হয়নি। সে চিফকে নিয়ে আসে আর সেই ছেলেটা সম্পর্কে বিচার করে বলে যে এরকম এরকম ঘটনা সে ঘটিয়েছে। গাধাটা ভুলে গিয়েছে সে নিজে মানুষ নিয়ে এসেছিল আর সে নিজে সারার উপর ফোর্স করছিল। সারাকে প্রথমে সে নিজেই মেরেছে। চিফ যদি কাউকে নিয়ে যায় তাহলে সেটা সেই ছেলে না, জুয়ানজু হবে। কিন্তু সে বলেই যাচ্ছিল যে ছেলেটা নেকড়েতে পরিণত হয়েছে আর তার লোকদের এরকমভাবে মেরেছে। চিফ যখন সারাকে জিজ্ঞাসা করে জুয়ানজু যা বলছে সত্যি কি না, সারা বলে সে এই বিষয়ে কোনো কিছুই জানে না, যার কারণে কেস এখানেই ডিসমিস হয়ে যায়। চিফ যাওয়ার আগে জুয়ানজুকে বলে যায় যে, স্যার আপনি কয় বোতল ড্রিঙ্কস করেছেন আর অনেক বেশি লেট হয়ে গিয়েছে, আমাদের উচিত ঘুমিয়ে পড়া।
তারপর আমরা দেখি সেখান থেকে সেই ছেলেটা আর সারা চলে যায়। তারপর সারার মা চিফকে থ্যাংক ইউ জানায় হেল্প করার জন্য। তারপর চিফরাও সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার পর জুয়ানজু আবার আন্টিকে বলা শুরু করে, আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি? আপনার কি মনে হয় আমি পাগল হয়ে গিয়েছি? তারপর সে সারার বাবার সেই গিটারটা ভেঙে দেয়। সারার মা চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জুয়ানজু কোনো কথাই শুনে না। এসব কিছুর কারণে সারা তার রুমে বসে কান্না করছিল। আমরা দেখি ছেলেটা তার মাথায় আদর করে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছিল। জুয়ানজু খুব রাগ করে সারার মাকে বলে যে ছেলেটাকে বের করে দাও, না হয় আমি তোমাদের সম্পূর্ণ ফ্যামিলিকে বের করে দিব। এই বলে বিয়াতবটা সেখান থেকে চলে যায়। সারার মা কোনো কিছুই বলে না, তিনি শুধু কান্না করছিলেন।